হুম যখন কোনো মেডিকেল ডায়াগনোসিসের কথা ভাবা হয় তখন সাধারণত আমাদের মাথায় একটা বেশ নিখুঁত আর স্পষ্ট ছবির কথা আসে। হ্যাঁ, মানে ওই এক্স-রে বা এমআরআই রিপোর্টের মতো আর কি। একদম। বিষয়টা অনেকটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো। ধরুন কারো হাত ভেঙে গেল, এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। হুম, আর ডাক্তার সেই দাগটা দেখিয়ে খুব সহজেই বলে দিতে পারেন সমস্যাটা ঠিক কোথায়। মানে বিষয়টা সেখানে সম্পূর্ণ বাইনারি, হয় হাড় ভেঙেছে, না হয় ভাঙেনি। ঠিক তাই, সেখানে কোনো অস্পষ্টতা বা ধোঁয়াশা নেই। আর এই স্পষ্টতা কিন্তু এক ধরনের স্বস্তি দেয়, কারণ সবাই চায় সবকিছু যেন চোখে দেখা যায় বা সহজে কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলা যায়। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা যখন ভারতের নির্বাচন আর রাজনৈতিক প্রচারণার জগতে ঢুকব, তখন মনে হবে সেই এক্স-রে মেশিনটা যেন হঠাৎ করেই বিকল হয়ে গেছে। একদম ঠিক বলেছেন। আমরা এমন এক রাজনৈতিক রণকৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ভীষণভাবে জটিল, ডেটা নির্ভর এবং সত্যি বলতে কি বেশ চমকপ্রদ। মানে বলা যেতে পারে এটি আধুনিক রাজনীতির এক চরম ডায়াগনস্টিক ঘোলা জল, যেখানে পুরনো সমীকরণ বা সূত্রগুলো আর সেভাবে কাজ করছে না। হ্যাঁ, পুরনো লেন্স দিয়ে নতুন এই রাজনীতিকে আর পড়াই যাচ্ছে না। আর ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনার শুরু। একটা সময় ছিল যখন ভারতের নির্বাচনগুলোকে মনে করা হতো নিতান্তই পাটিগণিতের হিসাব, মানে কোথায় কোন জাতের বা ধর্মের কত মানুষ আছে সেটা মেলালেই হলো। যেটাকে সবাই জাতিগত সমীকরণ বা কাস্ট অ্যারিথমেটিক বলে থাকে আর কি। হ্যাঁ, ওই সমীকরণ মিলিয়ে দিলেই যেন জয় নিশ্চিত হয়ে যেত। কিন্তু ঐতিহ্যবাহী সেই পদ্ধতি থেকে ভারতের নির্বাচন ব্যবস্থা কিভাবে সম্পূর্ণ ডেটা অ্যানালিটিক্স এবং কর্পোরেট রাজনৈতিক পরামর্শদাতা, মানে পলিটিক্যাল কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলোর হাতে চলে গেল। ঠিক সেই বিবর্তনটার চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই আয়োজন। আর আজকের আলোচনার ভিত্তি হিসেবে আমাদের হাতে বেশ কিছু দারুণ গবেষণালব্ধ উৎস রয়েছে। এর মধ্যে সেন্টার ফর পলিসি রিসার্চ বা সিপিআর এর ওয়ার্কিং পেপার আছে। আইএসবিআর ম্যানেজমেন্ট জার্নালও তো আছে, তাই না? হ্যাঁ, আইএসবিআর জার্নাল, ট্যাকটিক্যাল টেক এর একটি বিস্তারিত কেস স্টাডি, কেমব্রিজ ইউনিভার্সিটির প্রকাশনা আর সংবাদ মাধ্যমের বেশ কিছু নির্ভরযোগ্য রিপোর্ট। দারুণ। এই সবগুলো উৎস ঘেটে আমাদের আজকের মূল মিশন হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা। ভারতের নির্বাচনগুলো কি এখনও সেই পুরনো জাতিগত সমীকরণ বা গ্রাউন্ড লেভেলের আবেগ দিয়ে যেতে হয়, নাকি পর্দার পেছনের নিখুঁত কোঅর্ডিনেশন আর অ্যালগোরিদমই এখন এর আসল নিয়ন্ত্রণ? ঠিক। তো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। চলুন 2015 সালের বিহার নির্বাচনের ডেটায় নজর দেওয়া যাক, কারণ সিপিআর এর ডেটা সেখানে একটা বিশাল ধাক্কা দেয়। সিপিআর এর ডেটাটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো, তাই না? 2014 সালের জাতীয় নির্বাচনে এনডিএ জোট বিহারে 243টি আসনের মধ্যে 172টিতে জিতেছিল। অথচ মাত্র 18 মাস পর 2015 সালের বিধানসভা নির্বাচনে তারা মাত্র 58টি আসনে নেমে আসে। অবিশ্বাস্য একটা পতন। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বিশাল হারের কারণ হিসেবে সেই পুরনো জাতিগত সমীকরণ বা সোশ্যাল অ্যারিথমেটিককেই দায়ী করেছিলেন। হ্যাঁ, ওনার দাবি ছিল যে প্রচারণার কৌশলে কোনো ভুল ছিল না, বরং বিরোধী মহাগঠবন্ধনের জাতপাতের সমীকরণ নাকি তাদের হারিয়ে দিয়েছে। কিন্তু এখানেই তো ডেটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে, তাই না? একদম ভিন্ন কথা বলছে। আর এটাই এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিক। সিপিআর এর ওয়ার্কিং পেপার যদি আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করি, সেখানে স্পষ্ট করে দেখানো হয়েছে যে মহাগঠবন্ধন, মানে যেখানে নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস একসাথে জোট বেঁধেছিল, হ্যাঁ, সেই মহাগঠবন্ধন কিন্তু 2014 সালের তুলনায় খুব বেশি নতুন ভোটার নিজেদের দিকে টানতেই পারেনি। দাঁড়ান, তার মানে বিরোধী জোট নতুন কোনো ভোট ব্যাংক তৈরি করতে পারেনি? না, খুব একটা পারেনি। তাহলে তারা এত বড় ব্যবধানে জিতল কিভাবে? উত্তরটা হলো নিখুঁত ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আর অভাবনীয় স্ট্রাকচারাল কোঅর্ডিনেশন, যার নেপথ্যে ছিল প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন টিমের নিখুঁত ব্যবস্থাপনা। ও আচ্ছা, মানে ডেটা নির্ভর কোঅর্ডিনেশন। ঠিক। ডেটা বলছে লালু প্রসাদ যাদবের আরজেডি এবং নীতিশ কুমারের জেডিইউ এর মধ্যে ভোট ট্রান্সফারের হার ছিল প্রায় 100%। 100%? মানে এক দলের ভোটার বিনা দ্বিধায় অন্য দলের প্রার্থীকে ভোট দিয়েছে? একদম। কারণ তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে সেই বার্তাটা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে পৌঁছে দেওয়া হয়েছিল। অন্যদিকে বিজেপির জোট কৌশল ছিল চরম হতাশাজনক। মানে 2014 সালে জেডিইউ জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও বিজেপি জিতেছিল,
কিন্তু 2015 সালে নতুন শরিকদের সাথে তাদের বোঝাপড়া একেবারেই কাজ করেনি। ঠিক তাই। অর্থাৎ এনডিএর হারের মূল কারণ কাস্ট অ্যারিথমেটিক ছিল না, ছিল নিজেদের ভেতরের চরম অব্যবস্থাপনা আর বিরোধীদের ডেটা নির্ভর নিখুঁত সমন্বয়। তার মানে একটা পুরনো বা ভাঙাচোরা পাইপলাইন দিয়ে যতই ভালো জল পাঠানোর চেষ্টা করা হোক না কেন, সেটা তো লিক করবেই। দারুণ একটা তুলনা। আর মহাগঠনবন্ধন সেই পাইপলাইনের লিকগুলো ডেটা দিয়ে নিখুঁতভাবে বন্ধ করেছিল। বিষয়টাকে কোনো স্পোর্টস টিমের হেরে যাওয়ার সাথেও তুলনা করা যেতে পারে। স্পোর্টস টিম, সেটা কিভাবে? মানে যেখানে খেলোয়াড়দের দোষ নেই, বরং কোচ ডেটা বিশ্লেষণ না করে ভুল প্লেয়ারদের মাঠে নামিয়েছিলেন। তাহলে কি আমরা বলতে পারি গ্রাউন্ড লেভেলের মানুষের আবেগের চেয়েও জোটের এই স্ট্রাকচারাল প্লাম্বিং বা কাঠামোগত ভিত্তি বেশি জরুরি? হ্যাঁ, স্ট্রাকচারাল প্লাম্বিং যদি নড়বড়ে হয়, তবে শুধু আবেগ দিয়ে সবসময় ভোট বৈতরণী পার হওয়া যায় না। বিহারের ওই নির্বাচনটি একটি বড় প্রমাণ ছিল যে নির্বাচন জেতার জন্য শুধু জনসমর্থন থাকাই যথেষ্ট নয়। একদম। সেই সমর্থনকে ব্যালট বক্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রতিটি দলের মধ্যে নিখুঁত যোগাযোগ আর কৌশলগত সমন্বয় অপরিহার্য। আর ঠিক এই শূন্যস্থানটি পূরণ করতেই পলিটিক্যাল কনসালটেন্টসদের গুরুত্ব সবার সামনে চলে আসে। এই কনসালটেন্টদের প্রসঙ্গ যখন এলোই, তখন স্বভাবতই জানতে ইচ্ছে করে ভারতের গ্রামেগঞ্জে এই নতুন কর্পোরেট প্লাম্বাররা হঠাৎ করে পৌঁছালো কিভাবে। বিষয়টা সত্যিই ভাবার মতো। কারণ ভারতের মতো দেশে, যেখানে 90-এর দশক পর্যন্ত দলের নেতারাই মূলত ডোর টু ডোর ক্যাম্পেইন চালাতেন, সেখানে হঠাৎ এই কনসালটেন্সি মডেল কিভাবে এত বড় জায়গা দখল করে নিল। এই বিবর্তনটা বুঝতে হলে আমাদের কেমব্রিজ ইউনিভার্সিটির প্রকাশনা আর আইএসপিআর জার্নালের দিকে তাকাতে হবে। আচ্ছা, সেখানে কি বলা হয়েছে? 90-এর দশক পর্যন্ত, এমনকি তারপরেও বেশ কিছু সময় ধরে ফ্রিটজ প্লাসারের মতো বিদেশি স্কলাররা বিশ্বাস করতেন যে ভারতের মতো বৈচিত্র্যময়, জটিল এবং ভাষাগতভাবে বিভক্ত দেশে প্রফেশনাল কনসালটেন্সি কখনো কাজ করবে না। মানে তাদের ধারণা ছিল পশ্চিমা দেশের মডেল ভারতে অচল। হ্যাঁ, কারণ পশ্চিমা মডেল মূলত সমজাতীয় ভোটারদের উপর কাজ করে, কিন্তু 2014 সালের নির্বাচন সবকিছু বদলে দেয়। ডেটা অ্যানালিটিক্স এবং স্মার্টফোনের বিস্তার এই বৈচিত্র্যকে আর বাধা হিসাবে থাকতে দেয়নি। অ্যাসোচ্যামের একটা রিপোর্টও তো এই বিষয়ে কথা বলছে। ঠিক ধরেছেন। অ্যাসোচ্যামের রিপোর্ট বলছে 2014 সালের মধ্যেই এই রাজনৈতিক পরামর্শদাতা খাতটি ভারতে 7 থেকে 8 বিলিয়ন রুপির একটি বিশাল শিল্পে পরিণত হয়ে যায়। বাপরে, এইটি ঠিক যেন মোড়ের ছোট মুদি দোকান থেকে হঠাৎ করে অ্যামাজনের মতো বিশাল কর্পোরেট সাপ্লাই চেনে রূপান্তরিত হওয়ার মতো ঘটনা। একদম তাই। অ্যাসোচ্যামের রিপোর্ট অনুযায়ী প্রায় 185টিরও বেশি এমন ফর্ম তৈরি হয় যারা শুধু একটি নির্দিষ্ট আসনের জন্য লাখ লাখ টাকা পারিশ্রমিক নিতে শুরু করে। মানে তারা রাজনীতিকে একটা বিজ্ঞান ভিত্তিক মেগা প্রজেক্টে পরিণত করে ফেলল। কিন্তু এই নতুন কর্পোরেট মডেলগুলো পুরনো রাজনৈতিক মডেল থেকে ঠিক কোন জায়গায় আলাদা? আইপ্যাকের কথাই যদি ধরা হয়, তাদের মেথোডোলজি বা কাজের ধরনটা ভীষণ ইন্টারেস্টিং। তারা কিভাবে এই বিশাল কর্মযজ্ঞ সামলায়? তাদের মেকানিজমটা আসলে কি? দেখুন, ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো যেখানে ওপর থেকে ইশতেহার তৈরি করে নিচের তলার মানুষের উপর চাপিয়ে দিত, যাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলি আর কি। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ। আইপ্যাক সেখানে ঠিক উল্টোটা করল। তারা বটম আপ পলিসি গ্রহণ করল। ট্যাকটিক্যাল টেকের কেস স্টাডিতে এর খুব চমৎকার বর্ণনা আছে। ও, ওই যে হাজার হাজার তরুণ কর্মীকে মাঠে নামিয়ে দেওয়ার বিষয়টা। ঠিক। এই তরুণদের হাতে থাকে ট্যাবলেট আর একটি নির্দিষ্ট কাঠামোর প্রশ্নমালা। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব, অভিযোগ আর চাহিদাগুলো রেকর্ড করে। তার মানে তারা সরাসরি সাধারণ মানুষের কাছ থেকেই ইশতেহারের উপাদান সংগ্রহ করছে। হ্যাঁ, তবে এটা শুধু শোনা নয়, এটা হলো ডেটা কোয়ান্টিফিকেশন বা তথ্যকে সংখ্যায় রূপান্তর করা। আচ্ছা, মানে ডেটাগুলো সেন্ট্রাল সার্ভারে যাচ্ছে। হ্যাঁ, এই লাখ লাখ মানুষের কাঁচা ডেটা যখন সেন্ট্রাল সার্ভারে আসে, তখন অ্যালগোরিদম ব্যবহার করে দেখা হয় সবচেয়ে বেশি উচ্চারিত সমস্যাগুলো কি কি। এরপর সেই ডেটার উপর ভিত্তি করেই তৈরি হয় সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। যেমন বিহারের নীতিশ কুমারের 7 নিশ্চয়। একদম। আবার অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির নবরত্ন বা নটি প্রতিশ্রুতি, কিংবা পাঞ্জাবের ক্যাপ্টেন দে নু নুক্তে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে তো একটা অবিশ্বাস্য ডেটার কথা আমরা পড়েছিলাম। হ্যাঁ, আইপ্যাকের 400 জনের একটি দল জগনমোহন রেড্ডির 3600 কিলোমিটার পদযাত্রার প্রতিটি পদক্ষেপ ডেটার মাধ্যমে নিখুঁতভাবে পরিচালনা করেছে।
মানে 3600 কিলোমিটারের পুরো রুটটাই ডেটা দিয়ে সাজানো? শুধু রুট নয়, কোন গ্রামে তিনি দাঁড়াবেন, কোন চায়ের দোকানে বসে কার সাথে কথা বলবেন, সবটাই ডেটা দ্বারা পূর্ব নির্ধারিত ছিল। দলের কর্মীদের জন্য একটি কাস্টম মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছিল, যাতে সেন্ট্রাল কমান্ডের সাথে ফিল্ড ওয়ার্কারদের রিয়েল টাইম যোগাযোগ থাকে। ঠিক তাই। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। একটু তলিয়ে দেখা যাক, পুরনো আমলের রাজনৈতিক কর্মীরাও তো বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথাই শুনতেন। হ্যাঁ, শুনতেন তো বটে। ভোটের আগে পাড়ার মোড়ে মোড়ে আড্ডা, চা দোকানে আলোচনা, এগুলো তো ভারতীয় রাজনীতির অনেক পুরনো রেওয়াজ। তা তো অবশ্যই। তাহলে একজন 25 বছরের কনসালটেন্ট আর একজন দীর্ঘদিনের বিশ্বস্ত দলীয় কর্মীর কাজের মধ্যে তফাৎটা কোথায়? শুধু কি প্রযুক্তির, নাকি অন্য কিছু? তফাৎটা শুধু প্রযুক্তির নয়, তফাৎটা হলো দৃষ্টিভঙ্গি এবং বস্তুনিষ্ঠতার। বস্তুনিষ্ঠতা মানে অবজেক্টিভিটি। হ্যাঁ, একজন দীর্ঘদিনের দলীয় কর্মী যখন মানুষের সাথে কথা বলেন, তখন তার ভেতরে দলের প্রতি আনুগত্য, স্থানীয় নেতার প্রতি ভয় আর একটা নির্দিষ্ট আদর্শ কাজ করে। মানে তিনি হয়তো মানুষের ক্ষোভের কথা শোনেন, কিন্তু সেই শোনাটা অনেক সময় ফিল্টার হয়ে দলের হাই কমান্ডের কাছে পৌঁছায়। একদম ঠিক। কারণ তিনি এমন কিছু বলতে চান না যাতে স্থানীয় নেতার ভাবমূর্তি নষ্ট হয়। অন্যদিকে একজন 25 বছরের কনসালটেন্ট সম্পূর্ণ নৈর্ব্যক্তিকভাবে কাজ করে। তার মানে তার কাছে কোনো নেতার ভাবমূর্তি রক্ষার দায় নেই? না, তার দায় শুধু সঠিক তথ্যটি বের করে আনা আর অ্যাপে ইনপুট দেওয়া। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে, এই যে বটম আপ অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, এটা কি সত্যি মানুষের কথা শোনা? মানে আপনি কি বলতে চাইছেন? মানে এটা কি আসলে মানুষের মন জয় করার একটা ইলিউশন বা মায়া নয়? সাধারণ মানুষ হয়তো ভাবছে তাদের কথা শোনা হচ্ছে, তাদের সমস্যাগুলো গুরুত্ব পাচ্ছে। বুঝতে পারছি। কিন্তু দিন শেষে কনসালটেন্টরা তো সেই ডেটা ব্যবহার করে নিজেদের তৈরি করা এজেন্ডাই সে মানুষগুলোর কাছে ফিরে বিক্রি করছে, তাই না? চমৎকার একটি জায়গা ধরেছেন। এটিকে অত্যন্ত পরিশীলিত একটা ফিডব্যাক লুপ বলতে পারেন। মানুষের সমস্যাগুলোকে শোনা হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলোকে এমনভাবে প্যাকেজ করা হচ্ছে যা রাজনৈতিক দলের বৃহত্তর এজেন্ডার সাথে মিলে যায়। তার মানে ডেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। এখানেই প্রযুক্তি আর ন্যারেটিভ বা বয়ান তৈরির বিষয়টা চলে আসে, যাকে স্কলাররা সাইকোগ্রাফিক টার্গেটিং বলে থাকেন। দাঁড়ান, সাইকোগ্রাফিক টার্গেটিং বিষয়টা একটু বুঝিয়ে বলুন। এটা কি শুধু বয়স, আয় আর পেশার উপর নির্ভর করে? না না, এটা মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলে। এটি ডেমোগ্রাফিক্সের চেয়ে অনেক গভীরে যায়। ডেমোগ্রাফিক্স হয়তো বলে দেবে একজন মানুষের বয়স 30 এবং তিনি পেশায় শিক্ষক। আর সাইকোগ্রাফিক্স? সাইকোগ্রাফিক্স বলে দেবে সেই শিক্ষকের ভয় কি, তার আকাঙ্ক্ষা কি, তিনি কোন ধরনের খবরে আবেগপ্রবণ হয়ে পড়েন। জার্নাল অফ ডিসকোর্স রিভিউ এবং ইন্ডিয়া টুডের তথ্য থেকে আমরা এর একটা পরিষ্কার চিত্র পাই। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা বলছেন তো? হ্যাঁ, আইপ্যাক কিভাবে এই টার্গেটিং ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ে অভাবনীয় ভূমিকা রাখে তার চমৎকার বিশ্লেষণ সেখানে রয়েছে। আচ্ছা, এই সাইকোগ্রাফিক টার্গেটিং পশ্চিমবঙ্গে কিভাবে কাজ করেছিল? সেখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি বাঙালি আবেগ বা বাংলা নিজের মেয়েকেই চায় এর মতো ন্যারেটিভ তৈরি করা হয়। বিরোধীদের সেখানে বহিরাগত বা বাংলার সংস্কৃতি বিরোধী হিসেবে প্রজেক্ট করা হয়। কিন্তু কাজটা তো শুধু ওই বড় স্লোগানে সীমাবদ্ধ ছিল না। একদমই না। তারা সাইকোগ্রাফিক ডেটা বিশ্লেষণ করে অত্যন্ত সূক্ষ্ম স্তরে বা মাইক্রো লেভেলে প্রচারণাকে ভাগ করে দেয়। মহিলাদের জন্য অর্থনৈতিক স্বাধীনতা ও সুরক্ষার মানসিকতা বুঝতে পেরে লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিমগুলোর ব্যাপক প্রচার চালানো হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তো তফসিলের সংলাপ নামের একটা ক্যাম্পেইন করা হয়েছিল, তাই না? হ্যাঁ, যা প্রায় 2.1 মিলিয়ন বা 21 লাখ মানুষের কাছে পৌঁছায়। শুধু তাই নয়, প্রায় 1 কোটি বা 10 মিলিয়ন পরিবারের কাছে সরাসরি ভিডিও ভিত্তিক ডোর টু ডোর ক্যাম্পেইন চালানো হয়। বাপরে, এত বিশাল পরিসরে এত আলাদা আলাদা মেসেজ মানুষের কাছে পৌঁছানো হয় কিভাবে? এর উত্তর হলো মিডিয়া হাইব্রিডিটি। টেলিভিশন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম প্রতিটি প্ল্যাটফর্মের জন্য তাদের আলাদা আলাদা মেসেজ থাকে। হোয়াটসঅ্যাপকে নিশ্চয়ই খুব বেশি ফোকাস করা হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয় অতি স্থানীয় এবং আবেগপূর্ণ মেসেজ ছড়ানোর জন্য। ধরুন একটি নির্দিষ্ট এলাকায় পানির সমস্যা প্রবল, সেখানে হোয়াটসঅ্যাপে শুধু সেই বিষয়টিকে কেন্দ্র করেই মেসেজ পাঠানো হবে। আবার ইউটিউবে আঞ্চলিক ভাষায় বৃহত্তর রাজনৈতিক গল্প বলা হবে। ঠিক,
এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদমকে ব্যবহার করে তারা মানুষের আবেগকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা সাধারণ রাজনৈতিক প্রচারণায় অসম্ভব। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? তার মানে তারা মানুষের সেন্টিমেন্টের ডেটা নিয়ে এক একটি গোষ্ঠীর জন্য এক এক রকম রিয়ালিটি বাবল তৈরি করছে। রিয়ালিটি বাবল শব্দটা দারুণ ব্যবহার করেছেন। যদি সবাই নিজের মতো করে আলাদা আলাদা মেসেজ পায়, মানে একদল মানুষ শুধু নারী ক্ষমতায়ন নিয়ে মেসেজ পাচ্ছে, আরেক দল শুধু বেকারত্ব নিয়ে। তাত্ত্বিক ভাষায় এটিকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেড পাবলিক্স বা খণ্ডিত জনপরিষদ। মাইকেল ওয়ার্নারের কাউন্টার পাবলিক্স তত্ত্বে যেমন বলা হয়েছে, আগে একটা সময় ছিল যখন গোটা জাতির জন্য একটি বড় ছাতার মতো স্লোগান তৈরি হতো, সবাই একই বিষয় নিয়ে চায়ের দোকানে বিতর্ক করত। কিন্তু এখন অ্যালগোরিদমের মাধ্যমে সমাজকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়েছে। প্রত্যেকের ক্ষোভ আর আবেগের জায়গাটিকে আলাদাভাবে চিহ্নিত করে শুধু তাকে সেই নির্দিষ্ট মেসেজটিই দেওয়া হচ্ছে। ফলে সামগ্রিক কোনো রাজনৈতিক বিতর্ক আর দানা বাঁধতে পারছে না। এটি কিন্তু বেশ গভীর একটা রূপান্তর। অবশ্যই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। এই বিশাল ডেটা নির্ভর মেকানিজম চালানোর জন্য তো প্রচুর লোকবল প্রয়োজন। হ্যাঁ, তা তো বটেই। এই যে হাজার হাজার কর্মী যারা মাঠে কাজ করছে, রোদ বৃষ্টি উপেক্ষা করে ডেটা আনছে, তারা আসলে কারা? আইপ্যাক এবং অন্যান্য ফর্মগুলোর কর্মীদের গড় বয়স শুনলে যে কেউ অবাক হবেন। কত? মাত্র 25 থেকে 26 বছর। এই ফার্মগুলোর সদ্য গ্র্যাজুয়েট হওয়া তরুণদের কাছে এখন অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। আইআইটি বা আইআইএম এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে পাশ করা ছেলেরাও এখানে যোগ দিচ্ছে। কিন্তু কেন? রাজনীতি তো সাধারণত বেশ জটিল, ধুলোবালিতে ভরা একটা জায়গা। আইটি বা ফাইন্যান্সে নিশ্চিন্ত কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে এই তরুণরা এখানে আসছে কেন? কারণ তারা এটিকে কোনো পাড়ার রাজনীতির চোখে দেখছে না। তাদের কাছে এটি ম্যাকিনসি বা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের মতো বিগ 4 কনসাল্টিং ফার্মের কোনো মেগা প্রজেক্টের মতোই একটা কাজ। ও আচ্ছা, মানে পুরোপুরি প্রফেশনাল একটা ব্যাপার। একদম। এই তরুণরা মনে করে যে তারা কোনো দলের পলিটিক্যাল কর্মী না হয়েও সরাসরি দেশের পলিসি বা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারছে। আইপ্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতেও তো দেখেছি তারা এমন তরুণদের খুঁজছে যারা সরাসরি কৌশল নির্ধারণে কাজ করতে পারবে। হ্যাঁ, অন গ্রাউন্ড ইমপ্লিমেন্টেশনও এদের বিশাল ভূমিকা থাকে। এটা সত্যিই একটা বড় প্যারাডাইম শিফট। এই তরুণ মেধাবীরা রাজনীতিকে কোনো আদর্শগত লড়াই হিসেবে দেখছে না। না, তারা এটাকে একটা ডেটা সায়েন্সের প্রজেক্ট হিসেবে ডিল করছে, আর এটি রাজনীতির একটি বড় কাঠামোগত পরিবর্তনের জন্ম দিচ্ছে। আইএসবিআর জার্নাল এবং অন্যান্য গবেষণায় তো এদের পলিটিক্যাল মার্সেনারি বলা হয়েছে, তাই না? হ্যাঁ, পলিটিক্যাল মার্সেনারি বা আদর্শ নিরপেক্ষ পেশাদার। এই তরুণরা বা এই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে আদর্শ নিরপেক্ষ, মানে আইডিওলজিক্যালি অ্যাগনস্টিক। তার মানে আজ হয়তো তারা একটি নির্দিষ্ট রাজ্যে একটি দলের হয়ে কাজ করছে, আর আগামী বছর হয়তো অন্য কোনো রাজ্যে গিয়ে সেই দলের পতন ঘটাতে বিরোধী দলের হয়ে কাজ করছে। তাদের কাছে আদর্শ বা রাজনৈতিক মতাদর্শের চেয়ে প্রজেক্টের জয়টা বেশি গুরুত্বপূর্ণ। কার রাজনৈতিক দর্শন কি সেটা তাদের মাথা ব্যথা নয়। ঠিক তাই, তাদের কাজ হলো ক্লায়েন্টকে যে কোনো মূল্যে জিতিয়ে আনা। জার্নাল অফ ডিসকোর্স রিভিউর মতে রাজনৈতিক পরামর্শদাতারা এখন শুধুমাত্র প্রচারণার ব্যবস্থাপক নন। তাহলে তারা কি হয়ে উঠছেন? তারা হয়ে উঠেছেন এক ধরনের এপিস্টেমিক ইঞ্জিনিয়ার বা জ্ঞানতাত্ত্বিক প্রকৌশলী। এপিস্টেমিক ইঞ্জিনিয়ার মানেটা একটু খোলাসা করে বলবেন। মানে হলো তারা ঠিক করে দিচ্ছেন ভোটাররা কি দেখবে, কি জানবে, কি অনুভব করবে এবং পরিশেষে কি নিয়ে ভাববে। তথ্যকে তারা এমনভাবে ম্যানিপুলেট বা ইঞ্জিনিয়ারিং করছেন যে ভোটারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়াটাই তাদের তৈরি করা ফোল্ডারের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কিন্তু অনেকগুলো স্তর উন্মোচন করলাম। পুরনো কাস্ট পলিটিক্স বা জাতিগত সমীকরণের সেই এক্স-রে রিপোর্ট দিয়ে ভোট জেতার যুগ থেকে শুরু করে কিভাবে আধুনিক ডেটা অ্যানালিটিক্স, বটম আপ পলিসি আর প্রফেশনাল কনসালটেন্সির উত্থান ঘটল। তা আমরা দেখলাম কিভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্পোরেটাইজড হয়ে গেল, কিভাবে সাইকোগ্রাফিক টার্গেটিং এর মাধ্যমে রিয়ালিটি বাবল তৈরি করা হলো, এবং কিভাবে তরুণরা এপিস্টেমিক ইঞ্জিনিয়ার হিসেবে এই বিশাল শিল্পে যুক্ত হলো। পুরো আলোচনাটিকে যদি আমরা একটি বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করি, তাহলে অ্যালগোরিদমিক রিপাবলিক বা পোস্ট ডেমোক্রেটিক পাবলিক্সের ধারণাটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। অ্যালগোরিদমিক রিপাবলিক শব্দটা বেশ ভারী,
কিন্তু একদম সত্যি। আমাদের নির্বাচন ব্যবস্থা এখন আর শুধু মানুষের জমায়েত বা আবেগের ওপর নির্ভর করছে না। বরং এটি ডেটা পয়েন্ট, সার্ভার আর অ্যালগোরিদমের একটা বিশাল নেটওয়ার্কে পরিণত হয়েছে। একদমই তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে সম্পূর্ণ নতুন একটি কথা ভাবা যেতে পারে। সেটা কি? আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কিভাবে রাজনৈতিক নেতারা নির্বাচন জেতার জন্য এই ডেটা নির্ভর কনসালটেন্টের ভাড়া করছেন। কিন্তু একটু ভবিষ্যতের দিকে তাকালে কেমন হয়? ভবিষ্যতের দিকে? হ্যাঁ, অদূর ভবিষ্যতে এই কনসালটেন্সি ফার্মগুলোর সার্ভারে ভারতের প্রতিটি নাগরিকের এত বেশি মনস্তাত্ত্বিক ডেটা, এত বেশি ক্ষোভ আর আবেগের ম্যাপিং জমা হবে যে ক্ষমতার সমীকরণটাই হয়তো উল্টে যাবে। ও, বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। তখন হয়তো রাজনৈতিক দলগুলো আর কনসালটেন্টদের ব্যবহার করবে না, বরং এই ডেটা সমৃদ্ধ কনসালটেন্টরাই ঠিক করে দেবে কে নেতা হবে, কে টিকিট পাবে এবং কোন দল ক্ষমতায় আসবে। মানে কনসালটেন্টরাই রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতে শুরু করবে। ঠিক তাই। যদি অ্যালগরিদম আর কনসালটেন্টরা আগে থেকেই নিখুঁতভাবে আমাদের আবেগ আর ক্ষোভকে পরিমাপ করতে পারে, তাহলে আমরা কি সত্যিই স্বাধীনভাবে গণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছি? নাকি আমরা কেবল নিখুঁতভাবে সাজানো কিছু উদ্দীপকের প্রতি রোবটের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছি? এই চিন্তার খোরাকটি রেখে আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এটি সত্যি একটি চমকে দেওয়ার মতো সম্ভাবনা, যা হয়তো গণতন্ত্রের সংজ্ঞাকেই নতুন করে লিখতে বাধ্য করবে। একদম। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ডেটার গোলকধাঁধা নিয়ে আবারও বিশ্লেষণ হবে। বিদায়। বিদায়। ভালো থাকবেন।